টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ২০১৩ সালে খুন হলে ২০১৬তে পুলিশের তদন্তে নাম আসে দলের প্রভাবশালী খান পরিবারের সদস্যদের। সে সময় প্রতিপক্ষ খান পরিবারের বিরুদ্ধে আন্দোলন করতে জার্মানি থেকে দেশে আসেন তানভীর হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি। সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সখ্যতা গড়ে ছোটমণির বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের পদ, হয়ে যান টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি দুই ভাইকে। জেলার অঘোষিত সম্রাট বনে যান ছোটমণি পরিবার। সখ্যতা গড়েন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথেও, হয়ে ওঠেন জেলার রাজনীতির নিয়ন্ত্রক। স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, পরিবহন খাত, বালুমহাল নিয়ন্ত্রণ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ বহু অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পরিবহন ও শ্রমিক সংগঠনে কমিটি বাণিজ্যের মাধ্যমেও গড়েন বিপুল সম্পদ। ডিসিএসপি নিয়ন্ত্রণ তিনি করতেন, তাদের মাধ্যমে গোপালপুর স্থানীয় সরকারি ইলেকশনগুলো তিনি প্রভাব করেন। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ নেতৃত্বগুলো দিয়ে আমাদের উপরে প্রচণ্ডভাবে হয়রানি। এলাকায় তাণ্ডব চালিয়েছে দুই ভাইয়ের ক্যাডার বাহিনী। পালিয়ে বেড়াতে হয়েছে বিএনপির নেতা কর্মীদের। নির্যাতন ও হামলা থেকে রক্ষা পাননি নিজ দলের প্রতিপক্ষরাও। গোলাম কিবরিয়া বড়মণি মহাসচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে। মালিকদেরকে হয়রানি, চাঁদাবাজি, লুটপাট ছাড়া এখানে আর কোনো কাজ ছিল না। এসে ত্রাসের রাজত্ব কায়েম করে, দখলবাজি রাজনীতি শুরু করে। আমাদের মিছিল মিটিং প্রশাসনের সহযোগিতায় আমাদের এই ১৬ বছরে তারা কোনো মিছিল মিটিং করতে দেয় না এবং আমাদের উপর তারা বারবার হামলা করে। এবং টাঙ্গাইলে ছোটমণির বিরুদ্ধে ৭টি মামলা হলেও প্রভাব খাটিয়ে পেয়েছেন খালাস। আর এমপি ছোট ভাইয়ের দাপট ও নিজের আওয়ামী লীগ পদবলে সবসময় সমালোচিত গোলাম কিবরিয়া বড়মণি বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের পাশাপাশি দুটি ধর্ষণ মামলায় জড়িয়ে সমালোচিত হন দেশ জুড়ে। বিগত দিনে সুশাসন না থাকায় দুই ভাই নানা অপকর্মের পরও পার পেয়েছেন বারবার, বলছে সচেতন মহল। আইনের শাসনটা আসলে ছিল না, যার যার মতো স্বাধীন চিত্তে কাজ করত। ছোট নেতারা দুর্নীতি করছে, বড় নেতারা দেখছে কিছু বলছে না, বড়রা করছে ছোটরা কিছু বলছে না। বিপুল সম্পদের মালিক হলো হলফনামায় অনেক কিছুই চালাকি করে এড়িয়ে গেছেন ছোটমণি। ২০১৮ সালে বার্ষিক আয় দেখান ৪২,৫৯,০০০ টাকা। ২০২৪-এ তা কমিয়ে দেখান ৩৯,১৫,০০০। তবে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। ২০১৮-এর নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদ না দেখালেও ২০২৪-এ দেখান ২৮,৬০,০০০ টাকা, আর অস্থাবর সম্পদ ১৮,২০,০০০ থেকে দেখান ২২,৩০,০০০ টাকা। হলফনামায় সম্পদের যে বিবরণ দেয়া হয়েছে তা মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি, এই সম্পদের পরিমাণ হবে আরো কয়েক গুণ, যার বেশিরভাগই পাচার করা হয়েছে বিদেশে। শুধু তিনি টাকা কামানোর জন্যই তিনি সবসময় ব্যস্ত থাকতো। টাকা দেশের বাহিরে পাচার করেছে, তার পুরাপুরি সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ হাতিয়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক হাতে শিক্ষার্থীদের উপর গুলি চালাতেও দেখা গেছে বড়মণিকে। এর জেরে পুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন, আধুনিক পেট্রোল পাম্প সহ তাদের অনেক সম্পদ। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে টাঙ্গাইলের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ছোটমণি ও তার ভাই। ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এখন তাদেরকে যদি আমরা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস
বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে, তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি, সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গেল বছরের সেপ্টেম্বরের শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন আলামিন। একাই থাকতেন থানার দ্বিতীয় তলায়। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে 9 জানুয়ারি বৃহস্পতিবার শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ উদ্ধার করা হয় তার বিশ্রামাগার থেকে। সেই রুমটি এখন তদন্তের স্বার্থে রয়েছে বন্ধ। প্রতিদিনের মতোই ওই দিনও কর্মচঞ্চল ছিল জাজিরা থানা। সকালের নাস্তাও করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন। দীর্ঘ সময় পার হলেও বিশ্রামাগার থেকে অফিস কক্ষে না আসায় কিছু ফাইল নিয়ে উপরে যান থানার পরিদর্শক আব্দুল সালাম। রুমে প্রবেশ করেই দেখেন জানালার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে ওসির নিথর দেহ। আমি ওই হ্যাঙ্গিং অবস্থায়, দরজা একটু করে লাগানো। আমার থানায় যে একজন এই যে সেরেস্তায় কাজ করে জুবাইর নাম, সে বলল স্যার জরুরি কাগজ আছে আমাদের পাঠাতে হবে, তো স্যার তো স্বাক্ষর করে দেন, এখনো আসেনি, এখন চলেন দেখি স্যারের তো সহ আমরা এখানে যা এই ঘটনা আমরা দেখতে পারি আর কি। আলামিনের মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলছে শরীয়তপুর জেলা পুলিশ সুপার। বলেন তার রুম থেকে কিছু ওষুধ পাওয়া গেছে যা তিনি সেবন করতেন মানসিক চাপ কমানোর জন্য। উনি যে শয়নকক্ষে থাকতেন, আমাদের অফিসার সহ অন্যান্য লোকদের নিয়ে আমরা যখন তল্লাশি করি এবং সেখানে আমরা দেখতে পাই যে তিনি বেশ কিছু ওষুধ সেবন করতেন, অর্থাৎ ডিপ্রেশন সম্পর্কিত কিছু ওষুধ, সেটা আমরা পেয়েছি এবং এ থেকেও আমরা ধারণা করতে পারি হয়তোবা তিনি কোনো মানসিক অস্থিরতা বা কোনো সমস্যায় ভুগতেছিলেন। থানার আশপাশের বাসিন্দাদের মতে আলামিন খুবই ভালো মানুষ ছিলেন ধার্মিক। আত্মহত্যা করবেন তা মানতে নারাজ তারা। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে আনার দাবিও তাদের। যেই মানুষ পাঁচজাকানা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, বাহ্যিক দৃষ্টিতে যতদূর দেখছি আমরা এটাকে স্বাভাবিকই দেখতাম, বাট এই ধরনের একটা বিষয় যে ঘটবে এটা আসলে অনাকাঙ্ক্ষিত। তবে আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। আলামিনের পরিবারও তার মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ। চেয়ার উপরে পা রাখা ছিল তার, যদি ওরকম না থাকতো, যদি ফ্যানের সাথে ঝুলে থাকতো, সেক্ষেত্রে হয়তো আমাদের মনটা একরকম চিন্তা থাকতো। যদি সেটা দুর্ঘটনা হয়, তার দ্বারা হয়ে থাকে, তাহলে আমাদের কোনো দাবি নেই, মানে এর বাইরে কোনো কিছু থাকে সেটা যেন তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় এবং দোষী ব্যক্তিদের যেন যথাযথ শাস্তি হয়। আমরা জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। আলামত সংগ্রহ করে পাঠানো হয়েছে সিআইডির ফরেন্সিকে এবং এসব তদন্তের প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, জাজিরা থানা, শরীয়তপুর। দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় এই সীমানা পিলার ঘেঁষেই বিএসএফ নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। বিজিবি তাতে বাধা দিলেও তা তোয়াক্কা করেননি। এখন তারা নির্মাণ করছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট, স্থাপন করছেন সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তাহীনতার পাশাপাশি উৎকণ্ঠায় ফেলেছে স্থানীয়দের। সীমান্তপাড়ের মানুষের দাবি, বিএসএফের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সার্বক্ষণিক বিজিবির টহল না থাকায় ঝুঁকিতে নিরাপত্তা। আমাকে যা রাস্তার দিকেই তো ওরা আমাকে হুমকি দেয়, তাহলে কিভাবে আমরা কি করব? এমনভাবে বেড়া কাটা দিছে যে আমরা চলাফেরা করব, আমার চলাফেরা করার মতন কোনো উপায় নাই। 26টা খুঁটি আমাদের বাংলাদেশে যাচ্ছে, আমরা তো এখানেই অখরে দিয়ে ইয়া করছি যে আমার জমি কেন দিবি। একটা ভল দিতেছে আমার বাড়ির কাছে, ওই ভলটা এমনভাবে ঘুরায় আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে বেড়াইতে অসুবিধা। গেল শুক্রবার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পর বুধবার খালি মদের বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। অস্ত্র নিয়ে শূন্য রেখায় চলছে টহল। আতঙ্কে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ঝুঁকি এড়াতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন অনেকে।
আমাদের কৃষির ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে। খেতে তো শ্রম না, খেত আমার নষ্ট হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি যে হচ্ছে আমার, এগুলো কে দিবে? এদিকে বিজিবি জানিয়েছে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। আমরা আগের চেয়ে আমাদের জনবল তো এই পরিস্থিতি আগে থেকে আমরা বৃদ্ধি করেছি, সেটা আগের চেয়ে অনেক বেশি আমাদের ডেভেলপমেন্ট। আগের চেয়ে পেট্রোলিং এর পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। সীমান্ত চৌকি যেগুলো আছে সেগুলো থেকে ওদের সাথে কোঅর্ডিনেশন পেট্রোল যেগুলো আছে সেগুলাতে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক দরকার। পাশাপাশি টহল জোরদার ও স্থানীয়দের শান্ত থাকতে উৎসাহিত করার পরামর্শ তাদের। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অধিনায়করা একসাথে বসে আলোচনা করবেন সার্ভেয়ারদেরকে নিয়ে, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে এটা কাজ করার কথা, কিন্তু এটার তারা তোয়াক্কা করছে না। এগুলি অন্যায়, এগুলি অবশ্যই উস্কানিমূলক এবং এটা বন্ধ করতে হবে। চলমান অস্থিরতা কমাতে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমন আশায় সীমান্তের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে উঠেছে চর। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরে বিলপদ্মা নদীর এমনই দশা। একসময় এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ব্যবসা বাণিজ্যে ঘটেছে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা। কালের বিবর্তনে নদীটি এখন মরাপ্রায়। অস্তিত্ব সংকটে জেলার আড়িয়াল খাঁ, কুমার নদ। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় তৈরি হয়েছে বালুচর। নেই খরস্রোতা সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। পদ্মার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা আস্তে 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 এটা ভরাট হয়ে যায়, যার জন্য এখানে পলিমাটি পড়তে পড়তে এখন এই নদী আর এখন নদী নাই। নদী মানে আমরা মনে করি মইরা গেছে, নদীর কোনো স্রোত নাই, কিছু নাই, কোনো লঞ্চ মুঞ্চ কিছু চলে না। সরকারের কাছে দাবি যে নদীটা স্রোত হয়, ড্রেজিং করা, এটা কাইটা কুইটা একটা বন্দোবস্ত করলে পানি স্রোত হইলে ভালো হয়। নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি পরিকল্পনার মাধ্যমে এটা পাস করব এবং এই পাস করার পরে এই প্রকল্পের আওতায় যে সকল নদীগুলো খনন অন্তর্ভুক্ত থাকবে, খনন করার মাধ্যমে আমরা নদীর নাব্যতা ফেরত আনবো। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 15টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে বিলপদ্মা, আড়িয়াল খাঁ, বিশার কান্দ সহ বর্তমানে দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। টিভিসি নিউজ ডেস্ক। দুপুর থেকেই থমথমে পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ধীরে ধীরে বিসিবিতে আসতে থাকেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। উদ্দেশ্য বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। শনিবার প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচনের কথা ছিল, সেটিও ক্লাবগুলোর বয়কটের কারণে বাতিল হয়েছে। শুধু তাই নয়, বিসিবির সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেছে তারা। এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। এবং পাশাপাশি আমাদের এখন 2-1 দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান, ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়াতে 76টি ক্লাবের কাউন্সিলর কমিয়ে 30 করার প্রস্তাব রাখা হয়। এছাড়াও 12 পরিচালকের কোটা কমিয়ে 4 জনে নামিয়ে আনার প্রস্তাব ছিল এবং সিসিডিএম বাতিলের কথাও বলা হয়, যা প্রত্যাখ্যান করে প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে ঢাকার ক্লাবগুলো। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না, খেলার থেকে আমরা খেলবো না, আমরা খেলার পক্ষে। বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। ক্লাবগুলো তাদের দাবি বিসিবি সভাপতিকে লিখিত আকারে জানিয়েছে। সেগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। আর ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।